মেহের আসতেছে দাদা ভাই? মাহতাব চুপ করে থাকে। ওয়াহিদুজ্জামান সাহেব বুঝতে পারেন নাতনি এবারও আসবে না। চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়ে। দাদাভাই কাঁদবে না, আমি তো আছি, তুমি সুস্থ হও। তোমাকে আমার বাসায় নিয়ে যাব, এখানে একা থেকে তুমি আরো অসুস্থ হয়ে যাচ্ছ। সেখানেও তো একাই থাকবা দাদা ভাই? থাকবে না, আমি ব্যবস্থা করব। গ্রামে তোমার ভালো লাগবে, এলাকায় ঘোরাঘুরি করবে, দিঘির পাড়ে খোলা বাতাসে বসবে। তোমার বন্ধু রহমত সরকার একদম ফিট জানো। আমি বুঝলাম কেন তিনি খোলা আলো হাওয়া পান, হাঁটাহাঁটি করার জন্য জায়গা পান। তুমি এই চার দেয়ালে থেকে আলো বাতাসের অভাবে শেষ হয়ে যাচ্ছ। চলো, তোমার বন্ধু এমনিতেও দাওয়াত দিয়েছেন, ওনার বড় নাতনির বিয়ে খাবো, চলো। মাহাতাব, তুমি নাকি তোমার দাদাকে নিয়ে গ্রামে শিফট হচ্ছ? তোমাকে কে বলল? আচ্ছা সখিনা, বাসার কাজ ফেলে কান খাড়া করে এসব শোনে? তুমি আবার কাজের লোকের কথা এত প্রভাবিত কবে হতে শুরু করলে? যাই হোক, হ্যাঁ নিয়ে যাব। দাদাভাই এখানে একা হয়ে গিয়েছেন, তুমি সারা দিন বাইরে থাকো। ওনার দেখাশোনা করার জন্য লোক আছে। লোক সেবা যত্ন করবে আম্মু, ভালোবাসা দিতে পারবে না। তুমি কবে বুঝবে মানুষ দেখাশোনার অভাবে মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। যে অভাবে আমার বাবা মা মারা গিয়েছিল, যে অভাবে আমি মারা যাচ্ছিলাম। তাই যদি হতো তবে সবার আগে আমি মারা যেতাম মাহাতাব। দেখো আমি তো বেঁচে আছি। কারণ তুমি স্বার্থপর, সারা জীবন তুমি শুধু নিজেকে ভালোবেসেছো। তোমার তাই মনে হয়? হ্যাঁ, আর আপুকেও তুমি যেমনই আর আপুকেও তুমি তেমনই বানিয়েছো। তুমি কেন পড়ে আছো এদেশে? তুমি আর আপু দুজনেই বাইরে চলে যাও, আমার তোমাদের কাউকে প্রয়োজন নেই। তুই আম্মুকে কি বলেছিস? কি বলেছি? তুই আম্মুকে স্বার্থপর বলেছিস? ভুল বললাম? তুমিও তো তাই। হ্যাঁ, ভুল বলেছিস। তুই ভীষণ ইমোশনাল। আব্বুর নেউটা ছিলি, এই কারণে আম্মু তোকে সত্য থেকে আগলে রাখলো। আর দাদা ভাই এখনো কি সুন্দর চুপ করে আছেন? কি সত্য? সে কথা তুই দাদাকে জিজ্ঞেস কর। তুমি বলো। দাদাভাই অসুস্থ মানুষ, তাকে আমি কোনো চাপ দেব না। আর আম্মুকে দিতে পারবি? বাহ। আমি তাই বলেছি যা সত্য। সত্য জানতে চাস? তবে শোন, এতদিন বলিনি কারণ আমি তোকে সব মিথ্যা থেকে দূরে রাখতে চেয়েছি। আম্মু চেয়েছিল বাবার প্রতি তোর যে আবেগ তাতে ধাক্কা না আসুক। সত্যিটা হচ্ছে আব্বু আম্মুর বিয়েটাই ভুল ছিল। তবু ওই ভুল থেকে জন্ম নেওয়া আমাদের দুজনকে আগলে রেখে আম্মু সেই ভুলকে টেনে নিয়ে গিয়েছেন। তবু শেষ রক্ষা হয়নি। দাদা ভাই, তোমার বাবার বিয়েটা আমার ইচ্ছেই হয়। আমার খুব শখ ছিল ছেলেকে অভিজাত পরিবারে বিয়ে দিব, কিন্তু ছেলে যে আমার দোকানের ক্যাশিয়ারের মেয়েকে পছন্দ করত তা জানতাম না। তোমার আম্মুরে আমি একটা বিয়ের অনুষ্ঠানে দেখি, শিক্ষিত সুন্দর মেয়ে, একমাত্র ছেলের বউ হিসেবে খুব পছন্দ হয়। জীবনে ব্যবসা বাণিজ্য করে টাকা আয় করেছি, অভাব ছিল না পরিবারের। অভিজাত তো। তোমার আব্বুর লেখাপড়া খুব একটা আগ্রহী ছিল না, লেখাপড়ার মাঝপথে রেখে ব্যবসায় ঢুকে গেল। পরবর্তী বংশধর শিক্ষিত করতে একটা শিক্ষিত মেয়ের বিকল্প নাই, তাই ভাবছি। এখন কি মনে হয় না ভুল করেছেন? আব্বুকে তার পছন্দের সঙ্গী বাঁচতে দিলে ভালো হতো। তোমার মা ভুল পছন্দ ছিল না দাদা ভাই, ভুল আমার ছেলের ছিল। সে আমাকে বলে নাই তার যে অন্য পছন্দ আছে। সে আমার পছন্দের তোমার আম্মুকে বিয়ে করলো, অথচ অন্য সম্পর্ক থেকেও বের হয় নাই। এটাই সবচেয়ে বড় সত্য দাদা ভাই। একসময় সে তার ভুল বুঝছে, অনেক টাকা পয়সা খরচও করেছে, সেখানে থেকে বের হয়ে এসেছে। কিন্তু ততদিনে তোমার মায়ের মনটা শুকনো খটখটে হয়ে গিয়েছিল দাদা ভাই। এই সম্পর্ক ভেঙে যেতে হতো। তোমার মামা নানা বাড়ির মানুষ যদি তখন শক্ত হতো, তোমার আম্মুরে নিয়ে যাইতো, আমি আটকাতে পারতাম না। কিন্তু তোমার নানা বৃদ্ধ হয়ে গিয়েছিল, ওনার সামাজিক মর্যাদা থাকলেও মানসিক শারীরিক সেই শক্তি ছিল না। সেই সুযোগটা আমি নিলাম। তোমাদের বাহানায় তোমার মারে আমাদের সংসারে রেখে দিলাম। অন্যায় তোমার মায়ের সাথে হয়েছে দাদা ভাই। সেই লোককে কি করে ভালোবাসা যায়? একসময় তোমার বাবা অনেক আর্থিক ক্ষতির শিকার হয়েছে, ধোঁকা খাইছে, তারপরও নিজের ধরাইছে। সংসারটা টিকাইছে ঠিকই, কিন্তু তার প্রাণ নাই হইয়া গিয়েছে। মেহেরে উঠতি বয়সের ঘটনা, সে তার বাবারে তাই কোনো দিন মাপ করতে পারে নাই। তুমি ছোট ছিলে, তোমার বাড়ন্ত বয়স, তোমার বাবা
সংসারিক হয়ে উঠলেন ঠিকই, কিন্তু সংসারের সুর যে ততদিন কাইটা গেল দাদা ভাই। বাবার জন্য তোমার ভালোবাসা দেখা মনে শান্তি পাই, কিন্তু মায়ের জন্য মনে রাগ রাইখো না। তোমার মা নিজের মনে অসুখ দূর রাইখা নিজেরে ব্যস্ত রাখছে, আমার সাথে কোনো দিন বেয়াদবি করে না, তোমার মনে কখনো বিষ ঢুকায় না, তুমি তারে ভুল বুঝো না। আমার তোমার আরও আগে এসব বলা উচিত ছিল। আমি ছেলের সত্য লুকাইছি, মনে হয়তো তুমি তারে সম্মান করো, সেই সম্মান নষ্ট না করি। হ্যালো মাহাতাব, কিছু হয়েছে? হুট করে মাহাতাবের ফোন পেয়ে অবাক হয় চন্দ্র। আগামীকাল চন্দ্রর গায়ে হলুদ। এই বাড়িতে দিন ফুরিয়ে আসছে চন্দ্রর। শফিক লোকটা যথেষ্ট ভালো, চন্দ্রের প্রতি সম্মান রেখেই কথা বলেন। তবুও গতকাল রাতে ফোনে মাহাতাবের কথা ঠিকই তুললেন। আসলে মফস্বল এলাকায় গুজব ছড়াতে সময় লাগে না। শফিক তখন মাহাতাবের বিষয়ে জানতে চায়। চন্দ্রের উচিত ছিল বিষয়টা হেসেই উড়িয়ে দেওয়া, কিন্তু চন্দ্র তা পারল কই। বিয়ের দিন যত ঘনিয়ে আসছে তত আদিম অকৃত্রিম এক অনুভূতি চন্দ্রকে গ্রাস করছে। তাই মাহাতাবের সাথে তার কোনো সম্পর্ক নেই এই কথাটা মুখে আনা যত সহজ, মাহাতাবের জন্য তার কোনো অনুভূতিই নেই তা বলাটা ততটাই কঠিন। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করেছে। মাহাতাবের সাথে যোগাযোগের বিন্দু মাত্র চেষ্টা করেনি। মাহাতাব, বাসায় কিছু হয়েছে না অফিসে? আমি জানি তুমি কিছু বলতে চাও। আমি সরি বলতে চাই। আন্টিকে না আপুকে? মাহাতাব একটু অবাকই হয়। চন্দ্র বিষয়টা আন্দাজ করবে বুঝেনি। মাহাতাব, অবাক হওয়ার কিছু নেই। আমি তো তোমাকে আগেও বলেছি, একসময় তুমি হয়তো বুঝতে পারবে আন্টির আচরণে কোনো না কোনো ব্যাখ্যা আছে। তিনি আঙ্কেলের প্রতি নির্মোহ ছিলেন। নারী হিসেবে আমি এটুকু বুঝি, নিজের সবচেয়ে কাছের মানুষের প্রতি কখন কেউ নির্মোহ হয়ে যায়, কখন তার ভালো লাগা মন্দ লাগা কিছু আর স্পর্শ করে না। আমার দাদিকে দেখো, দাদির প্রতি অনুভূতি শূন্য, কিন্তু তিনি হয়তো আন্টির মতো উচ্চ শিক্ষিত অভিজাত মহল থেকে না আসায় তার আচরণের ঠান্ডা ভাবটা কম, নিজের বিরক্তি স্পষ্ট বুঝিয়ে দেন। আর আন্টি তো তার উল্টো, যত দিন গিয়েছে নিজেকে ততটাই বরফ শীতল করে নিয়েছেন। তুমি তার শীতলতা দেখেছো, কারণটা দেখোনি, তাই ভুল বুঝতেছিলা। আপু কারণটাও দেখেছেন, তাই তিনি বাবার চেয়ে মায়ের দুঃখ বেশি অনুধাবন করেছেন। হয়তো সেই জন্য তিনি বিয়ে বিমুখ হয়েছেন। আসলে আমি কখনই বুঝিনি যে আব্বুর এমন একটা অতীত। মাহাতাব চুপ করে যায়। বাবাকে সে ভীষণ ভালোবাসে, এখনো মনের ক্ষোভের জায়গায় ভালোবাসা রয়ে গিয়েছে। বাবাকে নিয়ে খারাপ কথা বলতে মুখে বাঁধে। মাধব, তুমি আন্টির কাছে ক্ষমা চাওয়ার জন্য মনে হয় না আঙ্কেলকে ক্ষমা না করার দরকার আছে? আর তিনি তো সবকিছুর ঊর্ধ্বে এখন। মায়ের মন খুব নরম হয় যতই শক্ত খোলস পড়ুক। আমার মা যখন আমার উপর প্রচন্ড রেগেছিলেন তখনও আমার খারাপ চাননি, আমি বুঝি সেটা। আমাকে কষ্ট দিয়ে খোঁচা দিয়ে কথা বলে নিজেই আমার কষ্ট পেত। আন্টির সাথে আপনার সম্পর্ক ঠিক হয়েছে? মা, মৃদুলা, সবার সাথে। এজন্য কিছুটা কৃতিত্ব তোমারও প্রাপ্য। মাঝে মাঝে মনে হয় কিছু ঠিক করার জন্য কিছুটা এলোমেলো করতে হয়। বিয়েটা তাহলে আর হচ্ছে না, তাই না? না, বিয়ে হবে না কেন? আগামীকাল হলুদ, পরদিন বাদ জোহর বিয়ে। সব ঠিক হলে বিয়ে কেন করছেন? মায়ের সাথে, মৃদুলার সাথে সব ঠিক হওয়া না হওয়ার উপর তো বিয়ে নির্ভর করছিল না। আমি তো ভেবেছি আপনি মৃদুলার জন্য নিজেকে স্যাক্রিফাইস করছেন। এই কেমন আশ্চর্য কথা! মাধব, আমি এখন রাখি। ভালোই হলো কথা হলো। আমার শ্বশুরবাড়ি একটু রক্ষণশীল পরিবার, হয়তো প্রয়োজন ছাড়া কথা বলা হবে না। আর প্রয়োজন কখনো হোক তাও চাইবো না। ভালো থেকো। আমি বলবো তুমি পারিজাতের সাথেও সবটা মিটমাট করে নাও। আগে বলুন কথা না হবার কারণ কি? তো বিয়ের পর আমি ফোন ব্যবহারে অনেকটাই নিয়ন্ত্রিত হবেন। আশ্চর্য। এখানে আশ্চর্যের কি আছে? আমার হাজবেন্ড শ্বশুরবাড়ির মানুষ পছন্দ না করলে তেমন কাছ থেকে বিরত থাকাটাই কি বুদ্ধিমানের হবে না? আমার সাথে কথা বললে অপছন্দ করবে কেন? মাহতাব, তুমি বিষয়টাকে অন্যভাবে নিচ্ছ। তোমার কোনো প্রয়োজন হলে অবশ্যই কথা হবে। যেমন এখান থেকে যাওয়ার পর তুমি কি ফোন দিয়েছো আমায়? আমি দিয়েছি? প্রয়োজন ছিল না। মানসিকভাবে তুমি আমাকে বোঝো, আমিও বুঝি তোমায়। এই প্রয়োজনটা হলে আমি চেষ্টা করব, তবে সেই প্রয়োজন আর না আসুক তাই চাইবো আমি। মানে আপনি আমাকে ইনডিরেক্টলি আর কল করতে না করছেন? আপনার হবু হাজবেন্ডের পছন্দ হবে না, তিনি রাগ করবেন। একটা বড় হাবড়া লোক এ বয়সে বউ পাচ্ছে, তাতেই তার শুকরিয়া আদায় করে আপনাকে মাথায় করে রাখা উচিত। তার এত ভাব শর্ত তো মানায় না। মাহতাব, তুমি কিন্তু এলোমেলো কথা বলছো। সে বুড়ো হাবড়া বলে আমিও বুড়ি।
আমারও তাকে মাথায় রাখা উচিত। সে যথেষ্ট ভালো মানুষ, ভালো আয় রোজগার করে, দায়িত্ববান। সে বই পড়তে পছন্দ করে আপনার মতো? আপনি যে চমৎকার ছবি আঁকেন তা সে জানে? আপনার রুচি মনন কোনো কিছু কি সেই পরিবারের মানুষদের সাথে মিলে? বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির ধাঁচে মানিয়ে যায়। তা মনের বিরুদ্ধে হলেও? মাতাব, রাত যথেষ্ট হয়েছে, রাখছি আমি। আর তাছাড়া আমার কল আসছে অনেকক্ষণ ধরে। ভদ্রলোক কল দিয়েছেন নাকি? ওয়েটিং দেখলে বারবার কল দেওয়ার কি আছে? ম্যানারলেস। আমার মনে হয় এখন ম্যানারলেস আচরণ করছো তুমি। শুধুমাত্র তোমার মানসিক অবস্থার কথা ভেবে আমি কিছু বলছি না। রাখলাম। মাহতাব জানে না চন্দ্রা ঠাস করে ফোন রেখে দেওয়ার পর ওর এত রাগ উঠছে কেন। জেলাস হওয়ার কোনো কারণ নেই, বরং চন্দ্রাই সঠিক। তবুও ঠিক ভুলের ঊর্ধ্বে গিয়ে মন বিচলিত হয়ে যাচ্ছে। আমি তোমার ওপর কোনো রাগ রাখিনি মাহতাব, আসলে রাগ করার অধিকারও রাখি কি? কেননা আমি তো তোমার অপরাধী। তুমি কেন অপরাধী হবে? তোমার বাবা খুব সংগোপনে 2টা জীবন যাপন করে গিয়েছিলেন। আমি অনুভব করতাম আমাদের মাঝে কিছু একটা নেই, কিন্তু এটার অভাব। কিন্তু তা কি বুঝতাম না। মনে হতো আমাদের বড় হওয়া, পড়াশোনা সব কিছুতে অনেক পার্থক্য ছিল বলে হয়তো আমরা একে অপরের সহজ হতাম না। কিন্তু আমি বুঝতে পারিনি ওর আলাদা একটা বহির্মুখী জীবন ছিল। সেই মেয়েটা নিজ থেকে সামনে না এলে জানতেও পারতাম না। মেয়েটা যখন তোমার বাবাকে ব্ল্যাকমেল করা শুরু করে, টাকার লোভ পেয়ে বসে, তখন তোমার বাবা ধ্যান ভাঙে। সে সংসারে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু সব জানার পর আমিই তাকে গ্রহণ করতে পারিনি। সেটাই তো স্বাভাবিক আম্মু। আমি জানতে চেয়েছিলাম কেন করলেন এমন, কিসের অভাব ছিল আমাদের মাঝে। জানো কি বলল? বলল অভাব ছিল না বলেই সে পদভ্রষ্ট হয়েছিল। আমার কাছাকাছি এলেই নাকি ওর নিজেরকে ক্ষুদ্র মনে হতো। আমার আভিজাত্য, সৌন্দর্য, শিক্ষা সবকিছুই নাকি ওকে অপ্রতিতুল্য অনুভব করাতো। তাই সে এমন কারো সাথে জড়াতে চেয়েছিল যেখানে তার নিজেকে ক্ষুদ্র মনে হয় না। এই কথাগুলো আমার মনে থাকা সব চাইতে মায়া শেষ করে দিল। ও নিজেও অপরাধের যুক্তি হিসাবে ও আমাকেই ব্যবহার করলো। তার সেই যুক্তি আমি সারা জীবন বয়ে বেরিয়েছি। যতদিন বেঁচে ছিল আমার চেষ্টা ছিল নিজেকে শ্রেয় করে দেখানো, যা আগে কখনো করিনি, তাই করছি। তুমি চলে গেলে না কেন আম্মু? আমি এই সম্পর্ক থেকে বের হবার সিদ্ধান্ত যখন নেই, তোমার বোনের বয়স তখন 10। মেয়েরা 10 বছরে যথেষ্ট বুদ্ধিমতী হয়ে যায়, অনেক কিছুই বোঝে। তোমার বাবার বহুমুখী জীবন আবিষ্কারের পর আমার মানসিক কষ্ট মেহে অনুভব করতে পেরেছিল। নিজের বাবার প্রতি ওর এক ধরনের অভিমান জন্মেছিল। সে অভিমান তার মৃত্যুর পরও ভাঙেনি। মেয়েকে নিয়ে আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম। তোমার দাদা আমাকে আটকাননি, কিন্তু যখন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব ভেবেছি, তখনই আবিষ্কার করলাম আমি আবার প্রেগনেন্ট। মেহের জন্মের পর আবার 2টো বাচ্চার মিসক্যারেজ হয়েছিল। তোমার আগমনের খবর আবার জন্য খুব আনন্দের হওয়ার কথা, অথচ তা হয়ে গেল চিন্তার। তোমার নানা তখন বিছানায় পড়ে আছেন। তোমার মামা, খালা সবাই আমার জন্য ব্যথিত, কিন্তু 3জন মানুষ দায়িত্ব নেওয়া এত সহজ আমি বুঝতে পারছিলাম। তোমার বাবাও বারবার ফিরে আনতে যাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম তারা মিমরাজি হয়ে পড়েছিল আমি ফিরে আসি, কিন্তু মনে এক অদ্ভুত ক্ষোভ নিয়ে। মনে হলো তোমার আগমন আমাকে এই সম্পর্কে বেঁধে দিল। সারা জীবন আমি এই মিথ্যে অনুযোগে তোমার সাথে প্রচ্ছন্ন দূরত্ব রেখেছিলাম। সে ফাঁকা জায়গা নিল তোমার বাবা। সে তোমাকে তার ভালোবাসার সবটা উজাড় করে দিল। তোমার আমার প্রতি অভিমান তাই সব সময় যথাযথ ছিল। তোমার বাবা পরবর্তী জীবনে আমার সাথে লয়াল ছিলেন, কিন্তু আমি অতীত ভুলতে পারিনি বাবা। আই এম সরি। ভুলতে পারলে হয়তো আমাদের পরিবার তার 10টা পরিবারের মতো সহজ সুন্দর হতো। মাহতাব সমস্ত সংকোচ ভুলে মাকে জড়িয়ে ধরে। মাকে সামান্যতম অপরাধী ভাবতে পারে না,
কিন্তু বাবার জন্য ঘৃণাও মনে আসে না। কি অদ্ভুত, এমন কেন লাগছে? মাহাতাব, পারিজাত তোমাকে নাকি অনেকবার ফোন দিয়েছে, তুমি ধরছো না। ধরিনি তা নয় আম্মু, আমি ধরেছি, কথা হয়েছে, এখনো যা চাচ্ছে আমি চাই না বলে কথা বলছি না। সমস্যা কি? তোমার দাদার কথা ভাবছো? আমি কথা দিচ্ছি আমি ওনার খেয়াল রাখবো। তুমি এবার নিজের কথা ভাবো, পারিজাতকে বিয়ে করে দেশের বাইরে চলে যাও। আমার লক্ষ্য যে আলাদা আম্মু, সে গন্তব্যে পারিজাত নেই। আমার গন্তব্যে পৌঁছানোর ট্রেন 12টায় ছাড়বে। আজ রাতে একজনের গায়ে হলুদ, তার আগে পৌঁছাতে হবে। অনুষ্ঠান মিস করতে চাই না। তুমি সত্যি সত্যি ওখানে যাচ্ছ? জব ছাড়বে না? না আম্মু, আমি জবটা ভালোবাসি। কিন্তু আমি তোমার কারণ ভিন্ন মনে আমি কিন্তু আমার তো কারণ ভিন্ন মনে হচ্ছে। তুমি কি রহমত আঙ্কেলের নাতনিকে সত্যি পছন্দ করে ফেলেছো? বাবা কি যেন বলছিলে, ওনারা বিয়ের প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, সেজন্যই তো এখনই রওনা দিতে হবে, না হলে এই দিলওয়ালা যাওয়ার আগে দুলহানিয়া অন্য কেউ নিয়ে যাবে। মানে কি? এসে বলবো। এখন যেতে দাও প্লিজ। সময় মতো ট্রেন ছাড়লে মাহতাবে পৌঁছানোর কথা সন্ধ্যা 6টায়, কিন্তু আন্তনগর ট্রেনে সময় মতো ছাড়লে তো 2 ঘন্টা লেট হবে শুনে মাহতাব আর অপেক্ষা করে না, ফোন করে গাড়ি আনিয়ে রওনা দেয়। যদিও নিজের কাছে পণ করেছিল বাসার সুযোগ সুবিধা কিছু ব্যবহার করবে না, কিন্তু এমন পরিস্থিতি বদলেছে। চন্দ্রা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে, সাথে গাঁদা ফুলের গয়না, বাসাতেই সেজেছে। শফিক অনুরোধ করেছিল ছবি পাঠাতে, মৃদুলা ছবি তুলে দেয়। চন্দ্র শফিককে পাঠায়। এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। জি। ও, কি শাড়ি? টাঙ্গাইল। শফিকের মন খারাপ হয়, শাড়িটা সস্তা মনে হচ্ছে, অথচ শাড়ি কেনার জন্য শফিক ভালোই টাকা পয়সা দিয়েছে। মা বা বোনকে এসব কিছু জিজ্ঞেস করা যাবে না, এমনিতেই এখানে বিয়েতে কেউ সানন্দের মতো দেয়নি। চন্দ্রর বিষয়ে এলোমেলো কিছু খবরও শফিকের কানে এসেছে, অথচ শফিকের চন্দ্রকে খুব ভালো লেগেছে। বাড়ির বিষয়টা শফিক বোঝে, কেউই মুখে স্বীকার করবে না, কিন্তু মনে হচ্ছে সবাই ধরেই নিয়েছিল শফিক আর বিয়ে শাদী করবে না। বয়স 40-এর কাছাকাছি হয়ে গিয়েছে, বাকি জীবনটা চিরকুমার থেকে যাবে। পরিবারের জন্য করবে। অল্প বয়সে বিদেশে পাড়ি জমানো শফিক আর এর আগে ধাপে ধাপে 3বার বাড়ি এলেও কেউ বিয়ের কথা তোলেনি, এমনকি বাবা মাও না। কখনো বাড়ি তোলার জন্য, কখনো বোনদের বিয়ে, কখনো ছোট ভাইকে ব্যবসা ধরিয়ে দেওয়া টাকা দিতে শফিককে নিজের সংসার শুরু না করে পাড়ি দিতে হয়েছে। বোনদের বিয়েতে সে উপস্থিত না থাকলেও চলেছে, তার পাঠানো টাকায় ভালো আয়োজন হয়েছে। ভাইয়ের ব্যবসা দাঁড়িয়েছে। একদিন শুনলো ভাই নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছে, আর বাবা মা মেনেও নিয়েছে। নতুন আবদার শুরু হয় বোন জামাইকে বিদেশ নেওয়ার ব্যবস্থা করার, অথচ কালে কালে বেলা গড়িয়ে যাওয়ায় শফিকের বিয়ে সংসার যেন সবই এক প্রকার ভুলেই গিয়েছিল। এবার দেশে ফিরে শফিক নিজেকে ভীষণ একা আবিষ্কার করে। বাবা বিছানায় পড়ে গিয়েছে, মা তার দেখভালে ব্যস্ত, বোনদের নিজেদের সংসার, ভাইয়ের বাচ্চা হয়ে গিয়েছে, সে আলাদা ঘর তুলেছে। শফিকের মনে হয় সে আর কিছুদিন পর পরিশ্রম করতে পারবে না, বিদেশ থেকে চলে আসতে হবে। বাবা মাও চিরকাল রইবে না, তখন এদের কারো সংসারেও যে তার ঠাঁই হবে না, সে বাস্তবতা সে অনুভব করে। তাই এবার অনেকটা গো ধরেই মেয়ে দেখতে থাকে। বিয়ে না করে ফিরে গেলে আবার 3 বছরের জন্য আটকে যাবে। বাড়ির মানুষেরাও কালক্ষেপণ করছে বুঝতে পারে। বোনদের কাজ হলো সব পাত্রীর খুদ বের করা, শেষ পর্যন্ত নিজে ঘটক লাগায়। চন্দ্রার ফুপুর মাধ্যমে আসা এ প্রস্তাবও নাকচ হয়ে যেত চন্দ্রর বয়স চাকরির রঙের বাহানায়, কিন্তু শফিকের ইচ্ছের কাছে তারা হার মেনেছে। 17-18 বছরের কম বয়সী ইনমেচিওর মেয়ে চেয়ে 27-28 বছরের ধীর স্বভাব একটা মেয়ে শফিকের কাম্য ছিল, যার সাথে বয়সের পার্থক্যটা অস্বাভাবিক বেশি দেখাবে না, মানসিক মিল হবে। তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা অকথা কুকথা শফিক কানে নেয়নি। অথচ বিয়ের দিন যত ঘনিয়ে আসছে তত অস্বস্তি চেপে বসছে। গত কয়েকদিন ধরেই শফিকের মনে হচ্ছে চন্দ্রর তরফ থেকে বিয়ে নিয়ে সামান্য উচ্ছ্বাস নেই। এমন না যে চন্দ্র কথা বলছে না বা তাকে অসম্মান করছে, তবুও কি যেন নেই, কিসের যেন অভাব। বিষয়ে আয়োজন থেকে শুরু করে কেনাকাটা কোনো কিছু নিয়ে না চন্দ্রার আবদার আছে না অভিযোগ। চন্দ্র যেন সবকিছুর কেন্দ্রবিন্দু হয়েও সবকিছু থেকে অনুপস্থিত। তুমি কি একটু পার্লারে যাইতা?
একটু সাদা বানাইতো, রংটা কি ময়লা লাগলো। হলুদ রঙে তোমার বোন রে বেশি মানাইছে। ছেলেটা বেশি সুন্দর। পাত্রের বোনদের কথায় জুয়েনা চরম বিরক্ত। ফিরোজ সরকার তো মেয়েকে হলুদ ছুঁয়ে দিয়ে উঠে গিয়েছেন। ওদের দেখতেও বিরক্ত লাগছে। বুঝতে পারছেন না ঠিক হচ্ছে কিনা। মন বলছে এই পরিবেশ আর মানুষগুলো চন্দ্রের জন্য যথার্থ নয়। তবে ছেলেটা ভালো, ভদ্রলোক মনে হয়। মধ্যবিত্ত পরিবারের আয় করা ছেলের বউয়েরা খারাপ থাকে না। স্বামীর আয়ের সংসারে তাদের শক্তি, সেখানে শফিক পরিবারের প্রধান চালিকা শক্তি। তার বউয়ের জন্য মনে ভালোবাসা না থাকলেও সরাসরি আঘাত করার সাহস কেউ করবে না। তবুও ফিরোজ সরকারের মন মানে না। মেয়েকে তো এভাবে বড় করেনি যে গলগ্রহ ভাববেন। আর কোনো রকমেই কামাই করা ছেলে পেলেই দিয়ে দায়গ্রস্ত পিতার অপবাদ হতে মুক্ত হবেন। মেয়েটাও গো ধরে বিয়েতে রাজি হয়ে গেল। দুই বোন আর মা মেয়ের মধ্যকার বরফ গলে যাওয়ার পর জুয়েনা শাশুড়ির মুখোমুখি হতে চাইলেন। ফিরোজ সরকার বহু কষ্টে আটকেছেন। যে গোপন কথা এ বাড়ির দেওয়ালের ভেতর বহু বছর গোপন ছিল তাই থাক। এতে চন্দ্র আর মৃদুলার জীবন কঠিন হবে, বই সহজ না। ফিরোজ সরকারের জন্ম পরিচয় তার মেয়েদের জীবনে কোনো সমস্যা আনুক তা তিনি চান না। স্বামীর কথার গুরুত্ব বুঝে জুয়েনাও চুপ করে। তবে চন্দ্রার বিয়ে এখানে হলে কতটা ভালো হয় তা নিয়ে তিনিও দ্বিধায় ছিলেন। অথচ নাহার বেগম আগ্রহ নিয়ে বিয়ের আয়োজন করলেন। বিয়ের কাজও এগিয়ে গেল। চন্দ্রর মনে হলো তার বিদায়ে দাদি এত খুশি হবে, আগে বুঝলে আরো আগেই বিয়ে করে নিত। মেহমানরা বিদায় নিয়েছে। চন্দ্রর 3 ফুফু বহুদিন পর এ বাড়িতে এসেছেন। বিয়েকে কেন্দ্র করে বহুদিন পর পারিবারিক মহল স্বাভাবিক হয়েছে। ফুপুরা সব উপরে দোতলায় আছে। সারাদিনে হইচইয়ের পর ক্লান্ত অনেকেই শুয়ে পড়েছে। ভালোই রাত হয়েছে। চন্দ্রা নিচের লাইব্রেরিতে শেষবারের মতো পছন্দের বই আর চিত্রকল্প গুলো গুছিয়ে রাখছে। বিয়ের পর আবার কবে আসতে পারবে কে জানে। খট 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 জানালায় শব্দ হয়। কে? চন্দ্র, আমি মাহাতাব। সব সময় আপনি বলে কাজ চালালেও আজ প্রথম মাহাতাব সরাসরি চন্দ্র বলে ডেকেছে। এ মুহূর্তের জন্য চন্দ্রর মনে হয় সে ভুল শুনছে। মাহাতাব এত রাতে এখানে কেন হবে? জবাব না দিয়ে স্থানুবৎ বসে থাকে। চন্দ্র, খুলবেন না? তড়াক করে উঠে দাঁড়ায় চন্দ্রা। এই যে সত্যি মাহাতাব। চন্দ্র জানালা খুলে দেয়। তুমি তুমি এখানে কি করছো? আমার সাথে এখানে আসার রাস্তার শত্রুতা আছে মনে হয়। যখনই বের হই ট্রেন লেট হয়, বাসের অবস্থা ভয়ানক। আজ গাড়ি নিয়ে বের হলাম, কাছাকাছি এসে চাকা পাঞ্চার। সন্ধ্যা 6টায় জায়গায়, তাই রাত 12টায় বাজলো। এত রাতে এই লাইব্রেরি রুমে আলো জ্বালিয়ে খুটখাট শব্দ আর কে করবে, তাই দরজা না খটখটিয়ে জানালাতে এলাম। কিন্তু তুমি এখানে কেন? মানে ঢুকতে দিবেন না? মাহাতাব, বাড়িতে অনেক মানুষ, আবার 3 ফুপুই এসেছেন। বাড়ির মহলে অনেকদিন পর স্বাভাবিক। দাদা দাদি সবাই খুশি অনেকদিন পর। মা মৃদুলার সাথে আমার সব ঠিক হয়েছে। আমার উপস্থিতি সব নষ্ট করবে চন্দ্র? আমি তোমার ক্ষতি চাই না। মাহতাবের মুখে আরেকবার স্পষ্ট চন্দ্র ডাক শুনে অদ্ভুত শিহরণ হয় চন্দ্রর। মাহতাব তাকে তুমি করে বলতে শুরু করেছে। অথচ এই অনুভূতির প্রকাশ ঘটে চন্দ্রার চোখের পানিতে। কি আশ্চর্য! চোখের আচরণ এমন উদ্ভট কেন? আনন্দেও পানি ঝরে, দুঃখেও পানি ঝরে, কখনো কখনো এমন কারণ ছাড়াও ঝরে। কাঁদছো কেন? আমার উপস্থিতি তোমার ক্ষতি করলে আমি চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে চন্দ্র। একদম হলুদ পরীর মতো। পরীর ঠোঁটে হাসি মানায়, চোখে কান্না না। হলুদ রং ওর চাপা গায়ের রঙে ফুটেনি। এই কথাটা বেশ কবার শুনলেও হলুদ পরি লাগছে। এই কথাটা প্রথম শুনলো। কাঁচা হলুদ রং চন্দ্রর খুব প্রিয়, অথচ শ্যামলা বর্ণে হলুদ ফোটে না। এই কথাটা এত শুনেছে যে এই প্রিয় রংটা পরলে মনে অস্বস্তি লাগে। অথচ মাহতাব কি মুগ্ধ চোখে বলছে পরীর মতো লাগছে। মাহতাব জানলার গ্রিলে হাত দিয়ে ধরেছিল। হাতের বাঁধন আলগা করে নেমে যেতে গেলে চন্দ্রা হাতটা চেপে ধরে। মাহাতাব, তোমার আজ এই সময় এখানে থাকার কথা না। তুমি কেন এসেছো তা জিজ্ঞেস করতেও ভয় লাগে আমার। কিছু কথা উচ্চারণ না হওয়াই ভালো। মাহতাব চন্দ্রর অন্য হাতটা দিয়ে চন্দ্রার হাত চেপে ধরে। আমি যে বলবো বলে এত দূর এলাম, না হলে এখানে ফিরে আসার কোনো কারণ ছিল না। আমার নিজেকে যা প্রমাণ করার ছিল আমি করেছি। আমি চাইলেই এই চাকরি এখন ছেড়ে দিতে পারি। আর্থিক প্রয়োজন আমার নেই চন্দ্র। যে মানসিক প্রয়োজন ছিল তার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। তুমি ছাড়া এই শহরে থাকলে সে আমার জন্য অন্যরকম শাস্তি হবে। খুব ভালো, আমি তোমার জন্য খুব খুশি। বহুদিন পর তুমি আন্টির কাছে ফিরে গিয়েছো। তোমার সম্পর্কগুলো সহজ হয়েছে।
পারিজাতের সাথে তুমি দেশের বাইরে একটা সুন্দর জীবন কাটাতে পারবে। আমি তো আমাদের জীবনের গল্প শুরু করতে ছুটে এসেছি, সব স্মৃতি পেছনে ফেলে। তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝেছি চন্দ্র, যে শান্তির খোঁজে একদিন আমি ঘর ছেড়েছি, সে শান্তি তোমার কাছে ছাড়া আর কোথাও নেই, কারো কাছে নেই। আমি তোমাকে নিতে এসেছি। এসব আর বলে না, কাল বিয়ে আমার। আমার জন্য এমনিতেও বাড়িতে অনেক বদনাম হয়েছে। আমি পালাতে বলছি না, তুমি শফিক সাহেবকে জানিয়ে দাও তুমি বিয়েটা করছো না। আমি আম্মু দাদাভাইকে নিয়ে আসবো। আমি তোমার চেয়ে বয়সে বড় মাহাতাব, তো তো এটা মানায় না। কেন না? বয়সে বড় ছেলের সাথে অহরহ বিয়ে হচ্ছে, তোমার হবু বর তোমার চেয়ে 10-12 বছরের বড়। সেটা সমাজে মেনে নেয়, সংস্কার মেনে নেয়। আমার পরিবার এমন নয়, আমি এসব মানি না। তুমি আমাকে দেয়ালের এই পাশে না রেখে ভেতরে আসতে দাও, আর না হয় তুমি এই দেয়াল ডিঙিয়ে চলে আসো, দেখবে এইটুকুই সাহস করতে হয়। যাও মাহতাব, আমি এখন জানালা লাগাবো। চন্দ্র হাতটা ছেড়ে দেয়। মাহতাব নিজে নিজেই আওড়ায়। যে কান্নাগুলো আড়াল করে ঝরে পড়তে দিচ্ছ চন্দ্র, তার স্থান তো আমার বুকে হতে পারত। তোমার শাড়ির হলুদ রঙে আমার নামে লেখা থাকতে পারত, সেই শাড়ির আঁচলে মুখ ডুবিয়ে আমি তোমার ঘ্রাণ নিতে পারতাম। মাঝে বাধা হয়ে আছে শুধু একটা দরজা, দরজাটা খোলা তোমার হাতে চন্দ্র। দরজাটা খুললে আমি তোমার হতে পারি, তুমি আমার হতে পারো, অথচ তুমি জানালা বন্ধ করার সিদ্ধান্ত নিলে। তবু জেনে রাখো আমি কোথাও যাচ্ছি না, আশেপাশে আছি। সাহস করো, খুলে বের হলেই আমার নাগাল পাবে। চন্দ্র আস্তে আস্তে উপরে উঠে আসে। মাহতাব কি সত্যি বাইরে আছে কিনা জানালা খুলে দেখার সাহস হয় না। মাহতাবকে চন্দ্র কষ্ট দিতে চায় না, তবুও এখান থেকে ওকে না ফিরিয়ে উপায় ছিল না। মাহতাবের জন্য এই কষ্ট সাময়িক। ও আবেগী ছেলে, ছটফটে অস্থির মনের। চন্দ্রের প্রতি করুণাকে ভালোবাসা ভেবে ভুল করেছে। অচিরেই এই ভুল ভাঙবে। চন্দ্রা চাঁদের মতো সুন্দরী কেউ না, নিতান্তই সহজ সাধারণ দেখতে। বয়সও 19-20 না যে কম বয়সী মেয়ের প্রতি একটা অনুভূতি গড়ে উঠবে মাহতাবের। সে মৃদুলা হলেও এই আবেগটাকে প্রশ্রয় দেওয়ার সাহস করত, কিন্তু সে চন্দ্র। বরং এখনই এই বিষয়টার রাশ না টানলে সামনে আরো বেশি কষ্ট পেতে হবে। যতটা ঝড়ের মতো এসে মাহতাব ওর হাত চাইছে, ততটা হাল ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিতেও পারে। তখন চন্দ্রা নিজেকে সামলাবে কি করে? বিষয়টাকে মাহতাবের অনিয়ন্ত্রিত মনের আবেগ ছাড়া আর কিছু ভাবতে চায় না চন্দ্র। মাহতাবের মা নিশ্চয় নিজের ভাইয়ের মেয়েকে বাদ দিয়ে চন্দ্রকে পছন্দ করবেন না। পারিজাতের ছবি দেখেছে চন্দ্র, কি ভীষণ সুন্দর, শহুরে ছাপ চলনে বলনে। পারিজাতকে বাদ দিয়ে ছেলের চেয়ে বয়সে বড় একটা মেয়েকে বউ বানানোর ইচ্ছে ওনার না হওয়ারই কথা। বরং দেখা যাবে এর জন্য বাবা আর মাকে আবার কিছু কথা শুনতে হবে। যথেষ্ট অপমান অপদস্থ ইতিমধ্যে তাদের হতে হয়েছে, আর দরকার নেই। কোথায় ছিলে আপু? ঘুমাসনি? ঘুম এসেছিল, হুট করে ভেঙে গেল, দেখি তুমি রুমে নাই। লাইব্রেরিতে ছিলাম, কিছু জিনিস গুছিয়ে রাখলাম। চিন্তা করো না, তোমার বই ছবি আঁকার জিনিস আমি গুছিয়ে রাখবো। তোমার ঠান্ডা লেগেছে? গলা কেমন ফ্যাসফ্যাসে শোনা যায়। বলতে বলতে মৃদুলা উঠে আসে। মৃদু আলোতে বোনের চোখে পানি নজর এড়ায় না। তুমি কাঁদছিলে, কি হয়েছে? কিছু না, আজ এ বাড়িতে শেষ দিন, তাই একটু। দরজার শব্দ হয়। জুয়েনা ঢুকে না রুমে। মা, ঘুমাওনি এখনো? রাত জাগলে তোমার মাথা ব্যথা করে। চন্দ্র, তুই বিয়ে করতে না চাইলে এখনো বল। কত মানুষের বিয়ের আসরের বিয়ে ভাঙে। হলুদ হয়েছে তো কি হয়েছে? এসব কেন বলছো? আমার মনে হচ্ছে তুই আমাদের দায় মুক্ত করতে এসব করছিস, কিন্তু আসলে তুই খুশি না। আমার নিজেকে অপরাধী লাগছে। তোর দাদির পাল্লায় পড়ে আমিও তোকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে চাপ দিলাম, তুইও সেই জাতে বিয়ে করে নিচ্ছিস। শফিক সাহেব লোকটা অনেক ভালো মা। তাকে খারাপ তো বলিনি, কিন্তু তার মা বোন কাউকে আমার ভালো লাগে না। বিষাক্ত একটা শ্বশুর বাড়িতে আমি জীবন কাটিয়েছি, তোদের চোখেই দেখা সে জীবন। অনেক সময় স্বামীর ভালোবাসা যথেষ্ট হয় না, ভালো তোমাদের বাবাও আমাকে কম বাসে না, কিন্তু মা না স্ত্রী এই দ্বন্দ্ব থেকে বাঁচতে সে খুব কমই আমার ডাল হতে পেরেছে। এর ভেতরেও সে আমাকে আগলে রেখেছে ঠিকই, কিন্তু আশেপাশের মানুষদের বিষাক্ততা ভালোবাসার রংটাই মলিন করে দেয়। যাদের সাথে এক ছাদের নিচে বসবাস করতে হয়, তারা যদি প্রতি মুহূর্ত অযথাই কথার তীর ছুঁড়ে শুধুমাত্র ছেলের পছন্দ বলে অপছন্দ করে, তখন তা মেনে চলা সহজ না। আমি
নিজে এমন একটা জীবন কাটানোর কখনোই চাই না। আমার কোনো মেয়ের ভাগ্য এমন হোক। দাদির বিষয়টা ভিন্ন ছিল। শফিক সাহেবের মা বোন এতটা করার কথা না। আর তারা যদি ঘৃণা করেও থাকেন, আমি ধরে নেব আমার ভাগ্যটাই এমন, ভালোবাসার জন্য তৈরিই হয়নি। আচ্ছা, তোদের বাবা কই? বাবা তো এখানে নেই। আমি তো রুমে না পেয়ে ভাবলাম এখানে এলো বুঝি। ছাদে মনে হয়। সে নিজের কষ্ট চিন্তা কখনোই দেখাবে না, জানা কথা। জুয়েনা এসে মেয়ের পাশে বসেন। জুয়েনা বা চন্দ্রা টের পাওয়ার আগেই ফিরোজ সাহেব আস্তে দরজার কাছ থেকে সরে যান। বাইরে মেঘ ডাকছে। চন্দ্রা উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ায়। সত্যি কি মাহতাব চলে না গিয়ে বাইরে আছে? বৃষ্টি এলে কি অবস্থা হবে? ভিজবে তো। বাইরে গিয়ে দেখবে নাকি? শফিক ছটফট করছে। চন্দ্রর বিষয়ে একটা উড়ো খবর এসেছে মা আর বোনের কাছে। যিনি জানিয়েছেন তিনি নিজের পরিচয় গোপন রেখেছেন, শুধু বলেছেন চন্দ্রের কাছের মানুষ। বানিয়ে মিথ্যে বলবেন না। তবুও শফিক নিতান্ত ভদ্রলোক দেখে জানাচ্ছে যে চন্দ্রের অতীত অত ভালো না। শুরুতে ফুফাতো ভাইয়ের সাথে জড়ানোর চেষ্টা করেছিল, সেখানে সুবিধা করতে পারেনি। বিয়েও ভেঙেছে সে ঘটনায়। এরপর তাদের বাড়িতে থাকতে আসা কম বয়সী সরকারি কর্মকর্তার সাথে ঘনিষ্ঠ হওয়ার বদনাম রটেছে কিছুদিন আগে। আর কে না জানে, যা রটে তা কিছু তো বটে। শফিক আগেই এসব শুনেছে, তাই বলেছে এসব নিয়ে ভাবতে না। বিয়ের সময় অনেকেই ইচ্ছে করে মন্দ কথা ছড়ায়, এরা এসব করে মজা পায়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, এই বিষয় জানার পর বরং শফিকের ঘরের মানুষদের উৎফুল্ল দেখা যাচ্ছে। না, বিয়ে ভাঙবে বলে না, বরং ওনারা একটু হলেও আনন্দ পাচ্ছেন যে এবার চন্দ্রকে জব্দ করার একটা হাতিয়ার পাওয়া গিয়েছে। এই দিয়ে চন্দ্রকে নাস্তানাবুদ করা যাবে, যেন ওদের সামনে মুখই না খোলে। জয়না চলে গেলে মৃদুলা শুয়ে পড়ে। সারা দিনের কাজের ধকলে ঘুমিয়েও পড়ে। শুধু ঘুমাতে পারে না চন্দ্র। বারবার মনে হচ্ছে মাহতাবের কি হলো? ও কি সত্যি বাইরে বসে আছে? ভালোই মেঘের গর্জন হচ্ছে। বৃষ্টির ফোঁটা নেমে আসতেই চন্দ্রা অস্থির হয়ে যায়। ফোন দেবে না দেবে না ভেবেও কল করে, কিন্তু কল ঢোকে না। কিছুক্ষণ ছটফট করে ছাতাটা বের করে চন্দ্রা পা টিপে নেমে আসে। একবার ভাবে ফিরোজ সরকারকে ডাক দেবে, কিন্তু এত রাতে চন্দ্রকে যদি কেউ বাড়ির বাইরে আবিষ্কার করে তাহলে কেলেঙ্কারি হবে। তবু এই বৃষ্টিতে মাহতাব কোথায় আছে তা জেনে শান্তি পাবে না। দরজা খুলে বাহির বারান্দায় আসতে বৃষ্টির ছাট গায়ে আসে। হুট করে বাইরে জ্বলতে থাকা বাতিটা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে গিয়েছে। শীতল বাতাসের আরামে না, বরং ঘন কালো অন্ধকারে নেমে এসেছে বলেই চন্দ্রার গায়ে কাটা দেয়। মফস্বল শহরে এই এক যন্ত্রণা। বাতাস বইতে না বইতেই বিদ্যুৎ চলে যায়। চন্দ্রা ফোনের আলোটা জ্বালানোর চেষ্টা করে। বারান্দার গ্রিলটা তালা মারা। এই আরামের আবহাওয়ায় ধনুও নিশ্চয় বেচারি ঘরে জাম্পোস ঘুম দিচ্ছে। ঝড় বৃষ্টির শব্দে চন্দ্রের ডাক তার কানে যাবে না। তবু চন্দ্র কয়েকবার নাম ধরে ডাকে। মোবাইল টর্চের আলোয় জায়গাটা আলোকিত হয় না, না হয়ে কেমন ভুতুড়ে হয়ে আসে। তবুও চন্দ্র সাহস করে গেট খুলে ছাতাটা মাথায় দিয়ে নিচে নেমে আসে। বৃষ্টি ভালোই পড়ছে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটা হাত এসে চন্দ্রার হাত ধরে। চন্দ্র ভয়ে একটা চিৎকার দিতে গেলে আর একটা হাত তার মুখের উপর এসে পড়ে। ভয় পেও না, আমি। বিদ্যুৎ চমকে মাহতাবের মুখটা এক মুহূর্তের জন্য চন্দ্রর দৃষ্টিগোচর হয়। কেমন জানি একটা শান্তির প্রলেপ দিয়ে যায় মনে। পর মুহূর্তে মাহতাবের হাত ধরে বারান্দার দিকে টেনে নিয়ে আসে। তুমি এখানে সত্যি বসে আছো? তোমার মাথা খারাপ মাহতাব? না, আমি মেন্টালি একদম সুস্থ না হলে চাকরির আগে স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়ে যেতাম। সুস্থ মানুষের কাজকর্ম এমন হয়? তুমি এর মধ্যে শোকজ খেয়েও বসে আছো? এমন আচরণ করে চাকরি যাবে তোমার। 2 বছরের আগে সরকারি চাকরিও পার্মানেন্ট হয় না। আল্লাহর ওয়াস্তে তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি কত বড় পরিবারে ছিলে, কত লেখাপড়া করা, কত ভালো চাকরি করো, এসব কোনো কাজে আসবে না। এখানে তোমার সামাজিক সম্মান, পরিবারের সম্মান দেখার আগেই সবাই ফয়সালা করবে, মারধর করতে পারে। আমাকে মারধর কেন করবে? আমি চোর না ডাকাত? মারধর করতে চোর ডাকাত হওয়া লাগে না। আমাদের এখানে বেশিরভাগ মারামারি মহিলা ঘটিতই হয়। সালমার ঘটনা দেখেও তুমি বোঝোনি তোমার আমার কোনো নোংরা সম্পর্ক আছে? এটা প্রচার হলেই যথেষ্ট তোমার মার খাওয়ার জন্য। আর বাকি বিচার বিবেচনা তো পরে করবে। এবার হয়তো দাদা আর বাবাও আটকাবে না। চারিদিকে কি অস্থিরতা তুমি দেখো না? বৃষ্টি ধরে এসেছে। বারান্দায় এখন আর ছাট আসছে না, তবে থেকে থেকে বিদ্যুৎ চমকে আলোকিত হচ্ছে চারিদিক। সেই আলোতে একদম ভিজে যাওয়া মাহতাবকে দেখে চন্দ্রের মনের দুশ্চিন্তা হয়। এই ছেলেটা শহরে ছেলে, এইসব কাদামাটি জলে ভেজার অভিজ্ঞতা ওর নেই।
ঠান্ডা বৃষ্টির পানিতে গায়ে শুকিয়ে নির্ঘাত জ্বর বাঁধাবে। মাথাটা মুছে দিতে পারলে ভালো হতো। ঘর থেকে একটা তোয়ালে নিয়ে আসবে নাকি? ব্যাগ কই এই পাগলের? বৃষ্টিতে সব ভিজেছে নিশ্চয়। মাহতাব কি জানি বলে যাচ্ছে। চন্দ্রা কিছু শুনছে না। তার মাথায় ঘুরছে মাহতাবের কাপড় বদলানো উচিত। এই ছেলে ঠান্ডা সহ্য করতে পারবে না, আগেও দেখেছে। চন্দ্র, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? না, পাচ্ছি না। তুমি আমার কথা শুনলে না কেন? কোনো একটা হোটেলে খোলা পেতে তুমি। এখন তো সব বন্ধ। আমি তোমার দরজা খোলার অপেক্ষায় ছিলাম, বলেছিলাম তো দরজা খুললে আমাকে পাবে। কি পাগলামো মাহতাব, তুমি বুঝতে পারছো না? এসব সাময়িক আবেগ। সকাল হলেই দিনের আলোতে তোমার রাতের ঘোর কেটে যাবে। তখন মনে হবে যা ভেবেছো সবটাই ভুল। সব ভুল? ভুল হলে বিয়ের আগের রাতে তুমি এখানে কেন? তোমার তো কাঁথামুড়ি দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে দেখতে ঘুমানোর কথা ছিল। একটা ভুল কি রোদে পুড়ছে না বৃষ্টিতে ভিজছে তা দেখার জন্য রাত দুপুরে হলুদের শাড়ি পরে এখানে নেমে আসার কথা না? লোক লাজ বিচার আচার অপরাধের ভয় পার করে এই দরজা খুলে তুমি যখন বের হলে, আমার হাত ধরে যখন এই দরজা দিয়ে ভেতরে নিয়ে এলে, তখনই কি সব ভুলের সমাপ্তি হয়নি? না, হয়নি। আমি আবারও বলছি, যা কিছু ছিল ফুল, আজ সবই ভুল। ভুলের বাগানে ফুল ফোটে না। এতে তোমার জীবনে হয়তো শুধু ক্ষতই পারবে, আরাম হবে না। আর আমি যদি বলি, বহুকাল ধরে মনের ভেতর জেগে থাকা দগদগে ক্ষতের ওষুধ হয়ে তুমি এসেছো। যে উপশম আর আরামের খোঁজে আমি শহর ছেড়েছি, কে জানতো সেই উপশমের খোঁজ আমি এখানে পাবো? দূরে কোথাও তীব্র শব্দে বাস পড়ে। মুহূর্তে আলোকিত হয় চারিদিক। চন্দ্রর চোখের পানি এই সামান্য আলোতেও দৃষ্টিগোচর হয় মাহতাবের। এই চোখে পানি ওর সহ্য হয় না। কাছে টেনে নিয়ে গালে গাল ঘষে। মাহতাবের চুল বেয়ে নামা বৃষ্টির পানি চন্দ্রার চোখের পানি মুছে দেয়। একটু আগে যে উপশমের কথা মাহতাব বলছিল, তার অস্তিত্ব এবার চন্দ্র অনুভব করে। এত বৃষ্টি আর বাতাসেও যে শীতলতায় জড়িয়ে ধরতে পারছিল না। মাহতাবের স্পর্শে তার চেয়ে শতগুণ বেশি শীতল অনুভূতি বুলিয়ে দেয় পোড়া বুকে। মাহতাবকে আটকাতে গিয়েও পারে না। নিজেকে এভাবে মাহতাবের কাছে দুর্বল করবে না ভেবেও ঠিকই তার কাছে ধরা দিয়েছে। ধাক্কা দিয়ে সরাতে পারছে না, অথচ মন বলছে এ অন্যায়, ঘোর পাপ। কাল ওর বিয়ে। মুহূর্ত কেটে যায়। মাহতাবের ঠোঁট চন্দ্রার ঠোঁট খুঁজে নেওয়ার আগেই ওরা আলোয় সতর্ক হয়। কেউ নেমে আসছে উপর থেকে। টর্চের আলো সদর দরজা দিয়ে বাইরে এসে পড়েছে। চন্দ্রা ভয় পায়। মাহতাব শক্ত করে ওর হাত ধরে। যেই আসুক ও মুখোমুখি হবে। ফিরোজ সরকার সামনে এসে দাঁড়ান। চন্দ্র, উপরে যা, শাড়ি পাল্টে শুবি। আর এই ছেলে, লুঙ্গি পরা শিখতে তো পারো নাই, গিট বেঁধে পরে নাও, যাও। কাপড় পাল্টে লাইব্রেরির কোনায় থাকা খাটে শুয়ে থাকো। সকালেরটা সকালে দেখবো। ফিরোজ সরকারের এত সাবলীল কথায় চন্দ্র অবাকও হয়, ভয়ও পায়। বাবা জানতো মাহতাব এখানে? বাবা, তুমি জানতে না? মানে আমি ওকে চলে যেতে বলেছিলাম। সকালে সবাই ওঠার আগে ও চলে যাবে। কে কখন কোথায় যাবে আসবে সেটা সকালে দেখা যাবে। তোকে উপরে যেতে বলি নাই? ফুপুরা সকালে দেখলে কি অবস্থা হবে? সেটা ভাবলে এত রাতে এখানে আসিস? যা, শাড়ি পাল্টে শুবি। খবরদার, কাল আমি না বলা পর্যন্ত নিচে নামবি না। যা। সারা রাত আর চন্দ্রার ঘুম হয়নি। শাড়ি পাল্টে ধুয়ে বারান্দায় দিয়েছে। ফিরোজ সরকার যে ঘুমায়নি চন্দ্র টের পেয়েছে, কারণ তিনি আর উপরেই ওঠেনি। নিচে বৈঠকখানায় বসেছিল। হলুদের সুতি শাড়ি সাধারণত একবার বিয়ের গোসলের সময় খোলার রেওয়াজ এখানে। সকালে চন্দ্রা শাড়ি খুলে ফেলেছে দেখলে নিশ্চয় সবাই প্রশ্ন করবে। নানাবিধ ভাবনা ভাবতে ভাবতে এপাশ ওপাশ করে চন্দ্রা। ঘুমাবে না ভাবলেও শেষ রাতে ক্লান্তিতে চোখে ঘুম নেমে আসে। ছাড়া ছাড়া এলোমেলো স্বপ্ন দেখে। কিছু স্বপ্ন দেখে হাসে ঘুমের ভেতর, কিছু দেখে কাঁদে। সকালে চোখ মেলে বাইরে কড়া রোদ দেখে তড়াক করে উঠে বসে চন্দ্র। কে বলবে রাতে এত বৃষ্টি হলো? ঘড়িতে তাকিয়ে অবাক হয়ে যায়। 10টা বাজে প্রায়। এত বেলা হয়ে গেল অথচ কেউ ডাকেনি, নাকি এ বাড়িতে শেষ দিন ওকে আরাম করে ঘুমাতে দিল? মৃদুলা কই গেল? মাহতাবকে কি বাবা সবাই ওঠার আগে বাড়িতে পাঠিয়ে দিল? বাপরে আপু, তোমাকে জীবনে এত গভীর ঘুম দিতে দেখি নাই। সারা রাত স্বপ্নে কি যুদ্ধ করলে নাকি যে এত বেলা পর্যন্ত ঘুম? মৃদুলা, বাড়িতে সব ঠিক আছে? মা কই? বাবা কই? ফুপুরা কই? বাইরে শোরগোল কিসের? আস্তে আস্তে, বিয়ে বাড়িতে শোরগোল থাকবে না? মা রান্নাঘরে, ফুপুরা দাদির সাথে, বাবা সকালেই কাজে বের হয়েছে। তবে তুমি রুম থেকে বের হবে না। তোমার নাস্তা আমার রুমে এনে দিতে বলেছে। একেবারে বিয়ের গোসলের জন্য তোমাকে নিয়ে যাব। আমার বান্ধবীরা সুন্দর করে ছাদ সাজাচ্ছে। বিয়ের আয়োজন ছাদে হবে। চিলেকোঠার রুমটায় বসবা তুমি, বুঝেছো?
আর ভাইয়া স্টেজে। মৃদুলা স্বাভাবিক কথা শুনে চন্দ্রা বুঝে ফিরোজ সরকার সবাই ওঠার আগে মাহতাবকে নিয়ে বের হয়ে গিয়েছেন। হয়তো এতক্ষণে ঢাকার পথে রওনাও দিয়ে দিয়েছে মাহতাব। কি ভীষণ কষ্টে চন্দ্রের বুকটা ভেঙে আসে। হাতের এত কাছে এসেও হাতটা ছাড়তেই হলো। হয়তো এটাই নিয়তি ছিল। আপু, তুমি এখন থেকে কান্নাকাটি শুরু করেছো কেন? বিদায়ের দেরি আছে, আস্তে ধীরে কাঁদবা। মৃদুলার রসিকতা চন্দ্রের মৃদুলাকে সাক্ষাৎ শয়তানি মনে হচ্ছে এখন। জোর করে মুখটা শক্ত করে বসে। চন্দ্রর শ্বাস শেষ। পার্লার থেকে দুটো মেয়ে এসেছিল, তারাই সাজালো। বিয়ের সাজের ল্যাগেজ কাল চন্দ্র দেখেনি, আসলে আগ্রহ বোধ করেনি, কিন্তু সবাই বলছে খুব পচা শাড়ি দিয়েছে, অথচ শাড়িটা বেশ সুন্দর। পেটানো কাতান শাড়ি, আবহমান বাংলার লাল বিষয়ের শাড়িতে সোনালি সবুজ মিনাকারি কাজ। গয়নাও কি চমৎকার রুচিশীল, খানদানি গয়না মনে হচ্ছে। এত মনের কষ্টের ভেতরেও শাড়ি আর গয়নার দেখে চন্দ্র অবাক হয়। পার্লারের মেয়েগুলো প্রশংসা করে খুব। মৃদুলা বলে, ভাইয়ার পছন্দ কেমন দেখতে হবে না? আমার বোনটা কি কম মিষ্টি? বিয়ের সাজে চন্দ্রকে আসলে ভীষণ মিষ্টি লাগছে। খোপায় বেলি ফুলের মালা দেওয়া সাজের সৌন্দর্য বেড়ে গিয়েছে বহুগুণ। চন্দ্রকে চিলে কোঠার ঘরে বসানো হয়েছে। ভালোই সময় পার হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। ওর পাশে এসে অপরিচিত একজন মধ্যবয়সী মহিলা বসেন। বেশ সুন্দরী মানুষ। কে চিনতে পারে না চন্দ্র। মুরব্বীরা হুজুরকে নিয়ে এসেছেন চন্দ্র সম্মতি নিতে, কিন্তু পাত্রের নাম শুনেই চন্দ্র চমকে ওঠে। একবার দুবার তিনবারই একই নাম উচ্চারণেরও চন্দ্রর ঘোর কাটে না। আমার ছেলেকে বিয়ে করবে না, অথচ তাড়াতাড়ি বিয়ে যেন হয় সেজন্য আমি কত তাড়াহুড়া করে ঢাকা থেকে রওনা দিলাম। চন্দ্র এবার চিনতে পারেন ইনি মাহতাবের মা। কি এক ঘোরে সম্মতি দেয় চন্দ্র। চন্দ্রর কপালে মিষ্টি একটা চুমু এঁকে দিয়ে বলেন, পরিবারে স্বাগতম। চন্দ্র আর মাহতাবের বাসরটা এই বাড়িতেই হবে। মাহতাবের ইচ্ছায় চিলেকোঠার ঘরটায় সাজানো হয়েছে। এতক্ষণ মৃদুলা আর কাজিনরা সবাই হইচই করলো। এখন ওরা চলে যেতে কেমন লজ্জা পেয়ে বসলো চন্দ্রকে। চোখ তুলে মাহতাবকে দেখতেও ভীষণ অস্বস্তি। এত লজ্জা পাচ্ছ কেন? না ভয় পাচ্ছ? ভয় নেই, আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়বো না। আমি এমন কিছু বলেছি? তুমি তো কিছুই বলছো না। আগে বলো, এসব কি করে হলো? এসব তোমার আমার দ্বারা হয় নাই তা তো বুঝেছ। আসলে ফিরোজ আঙ্কেল মানে আমার শ্বশুর একজন মানুষ বটে। তিনি যে যৌবনে আসলে প্রেম করে বিয়ে করেছেন আজ টের পেলাম। সকালে আমাকে নিয়ে বের হয়ে গেলেন, শফিক সাহেবকে ফোন দিয়ে বাইরে ডেকে নিলেন। লোকটা সত্যি বলতে ভদ্রলোক, কোনো সিন ক্রিয়েট করলেন না, বরং বললেন ওনার বাড়িতে বিয়ে হলে তুমি সুখী হবে না। অনেক সহজেই রাজি হলেন। তিনি যে তোমাকে সত্যি পছন্দ করতেন আমি তার প্রমাণ পেলাম। চাইলে অনেক হাঙ্গামা করতে পারতেন, বিয়েতে ওনার খরচ হওয়ার টাকাও আমরা দিতে চাইলাম, নিলেন না, বললেন আমাদের বিয়ের উপহার। আসলে বড় মনের মানুষ। ওনার বাড়ির মানুষদেরও তিনিই সামলাবেন জানালেন, হয়তো সামলেছেনও। কেউ তো কোনো ঝামেলা করতে আসেনি। বাকি তোমার ফুপুদের আর দাদিকে শ্বশুরমশাই নিয়ন্ত্রণ করেছেন। আম্মু আর আমার দাদাভাই তো আগেই আমার ইচ্ছেতে সম্মত ছিলেন, কেননা আম্মু বিশ্বাস করেন বিয়েতে সবার আগে প্রয়োজন দুজন মানুষের একে অপরকে চাওয়া। অন্য সবার চাওয়া না চাওয়ার ফলাফল শূন্য। তবে সমস্যা একটা আছে, সেটা হলো আমার শ্বশুর যে পরিমাণ লুঙ্গি ভালোবাসে, এবার আমাকে লুঙ্গি পরা শিখতেই হবে। মাহতাবের শেষ কথায় হাসি পেলেও চন্দ্র মুখ টিপে হাসি আটকে জিজ্ঞেস করে, এই কথাটা আমাকে কেউ জানালো না কেন? আপনি তো শফিক সাহেবকে বিয়ে করতে রাজি ছিলেন, কি সুন্দর সেজেগুজে কবুল বলতে রেডি। বাহ! চন্দ্রের রাগ হয়, কপট ভাব দেখিয়ে বলে, তো বেশ তো, করতাম, আটকালে কেন? এক ঝটকায় চন্দ্রকে নিজের বুকের কাছে টেনে মাহতাব বলে, কারণ এই মেয়েটা চন্দ্রাবতী। এই চাঁদ শুধু আমার আকাশে উঠবে, তাকে আমি কারো সঙ্গে ভাগ করব না। লাজুক চন্দ্র মাহতাবের বুকে মাথা ঠেকায়। আর কিছু না বলে ওকে জড়িয়ে ধরে মুহূর্তগুলো রঙিন করতে মন দেয় মাহতাব। চন্দ্রাবতী এখন শুধুই তার, আর কিছু বলা বা ভাবার প্রয়োজন নেই।